হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি এসএসসি জিডির 2021-এর যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রয়েছে তার সলভ আউট করাবো উইথ অ্যান্সার। এখানে ইনফরমেশন দিয়েছি কিছু, যেটা তোমাদের সাথে আলোচনা করব এবং যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক হিসেবে তোমাদের পরবর্তী যে এসএসসি জিডির এক্সাম দিতে যাবে সেক্ষেত্রে কিন্তু খুবই কাজে দেবে। সো প্লিজ এটাকে ফলো করো এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সেইটার উত্তর হিসেবে আমি পরবর্তী ক্লাসে বা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বা ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে কন্টিনিউ করি। প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন কি হচ্ছে, দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়াজ কনস্টিটিউটেড আন্ডার কোন অ্যাক্টের অধীনে যাচ্ছে? সিপিসিবি, দ্য এয়ার প্রিভেনশন অ্যাক্ট 1981 এন্ড দ্য ওয়াটার অ্যাক্ট 1974, দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট ট্রিবিউনাল অ্যাক্ট 1995, নাকি না দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাপিলেট অথরিটি 1997 এ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট 1974 উত্তর। এবার হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সংবিধিবদ্ধ সংস্থা, যেটা 1974 সালের সেপ্টেম্বরে জল দূষণ প্রতিরোধ আর নিয়ন্ত্রণ আইন এবং 1974 এর অধীনে গঠিত হয়েছিল। এবং আরও সিপিসিবি কে বায়ু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অধীনেও ক্ষমতা ও কার্যাবলী অর্পণ করা হয়েছিল, যেটা দূষণ আইন 1981 এ রয়েছে। 1971 ছাড়াও এই এয়ার পলিউশন প্রিভেনশন কন্ট্রোল অ্যাক্ট প্লাস দ্য ওয়াটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল পলিউশন কিন্তু এর মধ্যে পড়ছে, সিপিসিবি। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স অফ দ্য ফার্স্ট কটন টেক্সটাইল মিল এস্টাবলিশ ইন বোম্বে? বোম্বেতে কত সালে এই কটন টেক্সটাইল মিল বা কার্পাস বাস্তবায়ন শিল্পের যে কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল? চারটে দেয়া রয়েছে সাল, দেখো 1845, 1867, 1876, 1854। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? যেখানে বোম্বে স্পিনিং অ্যান্ড উইভিং মিল, যেটা 1854 সালে কিন্তু প্রথম এই মিলটা প্রতিষ্ঠিত হয় বা শিল্প কারখানাটা প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এই বোম্বেতে 1854 সালের 7ই জুলাই কাওয়াসাজি নানাভাই দাভার 1815 থেকে 1873 দ্বারা তার দেওয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কাওয়াসাজি নানাভাই দাভার দ্বারা তার দেওয়াতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলছে? দ্য রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ গণেশ চতুর্থী ইজ স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্টেট? কোন স্টেটে? আমরা জানি সকলেই, হ্যাঁ তোমরা তো সবাই জানো, যেহেতু বাঙালি হচ্ছে 12 মাসে 13 পার্বণ তো লেগেই রয়েছে। অর্থাৎ এক একটা যে উৎসব বা এক একটা অনুষ্ঠান সেটা বিভিন্ন স্টেটে বিভিন্ন রূপ নেয় বা বিভিন্ন উৎসবের বিভিন্ন ধরন বা বিভিন্ন রীতিনীতি বা নিয়ম কানুন বলা যেতে পারে। তো যেমন আমরা বাঙালি সেহেতু সেই রকম ভাবেই মহারাষ্ট্রে আমরা যদি দেখি স্পেশালি গণেশ চতুর্থী যেটা হয়ে থাকে হচ্ছে কোথায়? মহারাষ্ট্র। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, আর এখানে এই গণেশ চতুর্থী উৎসব কিন্তু খুব ধুমধাম ভাবে হয়। এটি হিন্দু ধর্মের একটা অনুসারীদের দ্বারা উদযাপন করা একটি উৎসব এবং এই উৎসবটি ভগবান গণেশকে নতুন সূচনা বা বাধা অপসারণের দেবতা হিসেবে উদযাপন করে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার প্রশ্নে যাচ্ছি কি, in October 2020, World Bank expected India's GDP to contract by how much percent in the fiscal year 2020 to 2021? তাহলে কত পার্সেন্টেজে জিডিপি এক্সপেক্ট করেছিল 2020 সাল অনুযায়ী ভারতবর্ষে বিশ্ব ব্যাংক? কতটা ফিসকাল বছর অনুযায়ী 2020-21 সালে আমরা যদি দেখি, অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি 9.6% রেটে কিন্তু জিডিপি সংকুচিত হবে বলে আশা করা যাচ্ছে, যা জাতীয় লকডাউনের প্রভাব বা কোভিড-19 মহামারীজনিত কারণে পরিবার এবং সংস্থাগুলির দ্বারা অনুভূত আয়ের ধাক্কাকে তুলে ধরেছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? 9.6। এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা এই যে এসএসসি 2021 এর পার্ট করাচ্ছি আমি, এগুলো কিন্তু পরবর্তী বছরে যে আসবে না বা কমন পাবে না এরকম কোনো কথা নেই, থেকে কিন্তু প্রচুর কমন পাবে। তাই এই প্রত্যেকটা প্রশ্নগুলো বা এখান থেকে যে ইনফরমেশনটা দিচ্ছি খুবই কাজে দেবে। তো তোমরা প্লিজ এটাকে ফলো করো এবং এখান থেকে প্রচুর ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, এই জিনিসগুলোকে ভালো করে নজরে রেখো। ঠিক আছে,
এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ব্যাংকস ফিচার্স ইন দ্য ফরচুন গ্লোবাল 500 লিস্ট ইন 2021? কোন কোন ব্যাংক রয়েছে যে কিনা গ্লোবাল 500 লিস্টের মধ্যে পড়ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কোনটা হবে সঠিক উত্তর? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা কিনা ফরচুন ম্যাগাজিন ফরচুন গ্লোবাল 500 তালিকা প্রকাশ করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফরচুন গ্লোবাল 500 লিস্ট প্রকাশিত করেছে। ঠিক আছে, এতটা অবধি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে চলো আমরা পরেরটায় যাচ্ছি। পরের প্রশ্ন কি বলছে, তালাজা কেভস আর লোকেটেড ইন দ্য স্টেট অফ, কোন স্টেটে তালাজা গুহাটি রয়েছে? চারটে অপশন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। কোন স্টেটে? কোন স্টেট? গুজরাট। গুজরাট হচ্ছে কি, এখানে তালাজা কেভটা গুজরাটের মধ্যে পড়ছে, তার সঠিক উত্তর হবে কিন্তু গুজরাট। ঠিক আছে, তালাজা যে গুহাগুলি রয়েছে এটা এই রাজ্যের গুজরাটের ভবনগর জেলায় তালাজাতে অবস্থিত। শিলার কাটাগুলি এখানে কিন্তু নির্জন শঙ্কুযুক্ত শিলাগুলিতে খোদাই করা হয়েছে। শিলাকাটা গোষ্ঠীর মধ্যে রয়েছে 30টি গুহা, যার মধ্যে প্রায় 15টা জলের ট্যাঙ্ক রয়েছে এবং গুহাটির অন্যান্য স্থাপত্য রয়েছে যা এবল মণ্ডপ নামে পরিচিত। তাহলে এবল মণ্ডপ নামে কোনটি, যে গুহাটির মধ্যে যে অনন্য স্থাপত্য রয়েছে সেটি হচ্ছে এবল মণ্ডপ নামে পরিচিত। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, এবল মণ্ডপ বলতে কোন অংশটিকে বোঝানো হয়। এবার চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 11 জুলাই ইজ অবজার্ভড অ্যাজ ড্যাশ এভরি ইয়ার। কোন 11 জুলাইকে আমরা প্রত্যেক বছর কি হিসেবে পালন করি? ওয়ার্ল্ড হেলথ ডে, না ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, না ওয়ার্ল্ড পপুলেশন ডে, না ওয়ার্ল্ড ওয়াটার ডে? আচ্ছা, ওয়ার্ল্ড পপুলেশন ডে অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস, যেটাকে কিন্তু বলা হচ্ছে 11 জুলাই, এটাকে পালন করা হয়ে থাকে। তো চলো আমরা এর সম্বন্ধে কিছু ইনফরমেশন নিয়ে নিই। বিশ্ব জনসংখ্যা দিবস কি না একটি বার্ষিক ইভেন্ট। হ্যাঁ, বার্ষিক ইভেন্ট, প্রতি বছর কিন্তু এটা 11ই জুলাই পালন করা হয়, যা বিশ্ব জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতাটাকে বাড়ায় মানুষের মধ্যে। ঘটনাটি 1989-এ আমরা যদি দেখি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 11ই জুলাই 1987-এ 5 বিলিয়ন দিবসে জনস্বার্থের দ্বারা সেটা অনুপ্রাণিত হয়েছিল, যে আনুমানিক তারিখে বিশ্ব জনসংখ্যা 5 বিলিয়ন লোকে পৌঁছেছিল। এবং এর লক্ষ্যই ছিল কি, দিবসটা পালনের লক্ষ্য কি না পরিবার পরিকল্পনার গুরুত্ব, সেখানে লিঙ্গ সমতা, দারিদ্রতা, মাতৃস্বাস্থ্য বা মানবাধিকারের মতো যে বিভিন্ন জনসংখ্যার বিষয় রয়েছে সেই সম্পর্কিত মানুষকে বা জনগণকে এই সব বিষয়ে মানে সচেতন করা। ঠিক আছে, এই হচ্ছে জনসংখ্যা দিবসের কিন্তু এজেন্ডা বা উদ্দেশ্য বলা যেতে পারে। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, সেটা বলছি কি, পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস আর দ্য আবার হিলস লোকেটেড? এই আবার হিল কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, আসাম, না সিকিম? কোথায় রয়েছে আবার হিলস? আবার হিলস রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশ আমরা যেখানে দেখছি ভারতের, এটা উত্তর পূর্ব ভারতের একটি অংশ, একটি স্টেট বলা যেতে পারে উত্তর পূর্ব ভারতের। সেইখানে কিন্তু এই আবার হিলসটা দেখতে পাওয়া যায়, তার সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। এবার এটা চীন সীমান্তের কাছে ভারতের শুধু উত্তর পূর্বে রয়েছে প্রদেশের একটি অঞ্চল। পাহাড়গুলি মিশমি পাহাড়, মিরি পাহাড় দ্বারা বেষ্টিত। ব্রহ্মপুত্র একটি নদী, এই নদীর দ্বারা নিষ্কাশন করা হয়েছে। ঠিক আছে, এবং এইটা একটা ঝামেলাপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। 1890-এর দশকে আমরা যদি দেখি, সামরিক অভিযান সেখানে পাঠানো হয়েছিল। এই অঞ্চলটি 1948 থেকে আবার পার্বত্য অঞ্চল হিসেবে, পার্বত্য জেলা হিসেবে সেখানে শাসিত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। দিয়াগো মারাদোনা, দ্য গ্রেট ফুটবল লেজেন্ড, died in November 2020, and which of the following countries did he represent? কোন দেশকে রিপ্রেজেন্ট করছে মারাদোনা, বা মারাদোনা কোন দেশের হয়ে খেলতেন? যেটা আমরা সবাই জানি, একদম ফুটবল লিজেন্ডে কিন্তু দিয়াগো মারাদোনার নাম খুবই উল্লেখযোগ্য, যিনি নভেম্বরে 2020 সালে মারা যান। তিনি কিন্তু বেসিক্যালি আর্জেন্টিনার হয়ে কিন্তু খেলতেন বা আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করতেন। ঠিক আছে, খেলাধুলার ইতিহাসে তিনি সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন এবং পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনায় তিনি খুবই বিখ্যাত, মানে সারা বিশ্বে বলা যেতে পারে। এবং তিনি 20 শতকের ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি পুরস্কারের 2 যৌথ বিজয়ীর মধ্যে একজন ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে,
When was the Imperial Bank of India established? কত সালে ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1947, 1921, 1999, 1999, 1919, সরি 1948। তাহলে এখানে উত্তরটা হবে কি 1921 সালে কিন্তু এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেই তিনটি প্রেসিডেন্সি ব্যাংককে একটা একক ব্যাংকিং সত্তায় একত্রীভূত করার মাধ্যমে হয়েছিল। এটি ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীনতম ও বৃহৎ ব্যাংকগুলির মধ্যে একটি ছিল, অন্যতম। প্রাথমিকভাবে আমরা যদি দেখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছিল একটি বেসরকারি ব্যাংক যা ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত, এবং 1955 সালে এটার নাম পরিবর্তন করে হয়ে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমে হয়েছিল এটা ইম্পেরিয়াল ব্যাংক, কিন্তু তার পরবর্তীকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল এবং সেটা একটা পাবলিক সেক্টর ব্যাংকে রূপান্তরিত হয়। এই রূপান্তরের পিছনে প্রধান উদ্দেশ্যই ছিল হচ্ছে ভারতের আর্থিক নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতাকে বন্ধ করা। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক কবে হয়েছিল? 1921-এ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি, হুইচ water which is purified and fit for drinking is known as hard water, potable water, diluted water, river water? পোর্টেবল ওয়াটার হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পোর্টেবল ওয়াটার হবে এখানে কারেক্ট অ্যান্সার। যে জল পান করার উপযোগী তাকে বলা হয় পানীয় জল। থাকে পান করার উপযোগী হলে সেটাকে পানীয় জল বলছে। পানীয় জলের এই মান পূরণ করবার জন্য পানীয় জলকে ফিল্টার করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে বা চিকিৎসার যোগ্য করা হয়েছে, যার অর্থ এটি দূষিত এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে এটি যুক্তিসঙ্গতভাবে পরিষ্কার। সেই জন্য এই জলটাকে কি বলা হচ্ছে? পোর্টেবল ওয়াটার বা পানীয় জল। পরের প্রশ্ন আসছে, হু অ্যামং দ্য ফলোইং বিকেম দ্য ফার্স্ট মুঘল এম্পারার আফটার ডিফিটিং ইব্রাহিম লোদি? ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন কোন মুঘল সম্রাট? নাদির শাহ, শাহজাহান, বাবর, আওরঙ্গজেব? সঠিক উত্তর হবে কে? বাবর। বাবর মোগল সম্রাট, যিনি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি কিনা 1526 সালে লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং তাকে হত্যা করেন, এবং 4 বছর এই বাবর শাসন করেন এবং তার পুত্র হুমায়ুন তার স্থলাভিষিক্ত হন এবং যার রাজত্ব সাময়িকভাবে সুরি রাজবংশ দখল করে নেয়। পরের প্রশ্ন হচ্ছে, শরিয়াতুল্লাহ খান ওয়াজ আ পার্ট অফ দ্য এগেইনস্ট অফ দ্য ব্রিটিশ? কোন শরিয়তুল্লাহ খান কোন ব্রিটিশের এগেইনস্টে যে হয়েছিল, কোন আন্দোলনে তিনি যুক্ত ছিলেন? ফকির আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, সন্ন্যাসী রিভলিউশন আর ফরাজি আন্দোলন? ফরাজি আন্দোলনের সঙ্গে কিন্তু এই শরিয়াতুল্লাহ যিনি ছিলেন তিনি ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ফরাজি আন্দোলন 19 শতকের ইসলামী পুনর্জীবন আন্দোলন। আমরা জানি ব্রিটিশদের বিরুদ্ধে শরিয়াতুল্লাহ খান তিনি এই আন্দোলনে নিযুক্ত হন। এটা অ্যাকচুয়ালি ছিল কি? ইসলামী পুনরুজ্জীবনের আন্দোলন। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন? আচ্ছা, ডিফরেস্টেশনের প্রভাব নয় সেটা কোনটা বলা যেতে পারে? ডিক্রিজ ইন লেভেল অফ গ্রাউন্ড ওয়াটার, ইনক্রিজ ইন পলিউশন লেভেল অন আর্থ, ইনক্রিজ ইন লেভেল অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার, ডিস্টারবেন্সেস ইন দ্য ওভারঅল ব্যালেন্স অফ নেচার? এই যে কোনটার প্রভাব কিন্তু ডিফরেস্টেশনে পড়ে না, অর্থাৎ ইনক্রিজ ইন লেভেল অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে অক্সিজেনের যে মাত্রা বা বৃদ্ধি সেটা কিন্তু কোনোভাবে অরণ্য ছেদনের ওপর প্রভাব ফেলে না। এবার অরণ্য ছেদন বলতে কি বোঝাচ্ছে? সেখানে হচ্ছে কি ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি, কিন্তু অরণ্য ছেদনের ফল নয়। এটি একটি খুব বিস্তৃত পরিভাষা যার মধ্যে রয়েছে বারবার গাছ কাটা বা আবর্জনা বনের আবর্জনা অপসারণ, এইগুলো বলতে কিন্তু এগুলোর একটা ওপর প্রভাব পড়ে বিশেষ করে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন আছে, দ্য নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ সোমালিয়া টুক অফিস ইন সেপ্টেম্বর 2020? কোন প্রাইম মিনিস্টার সোমালিয়ার 2020-তে এখানে নির্বাচিত হয়েছেন? সোমালিয়ার ফেডারেল রিপাবলিকের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন হামজা আবদিক বারে। তিনি 25শে জুন 2022-এ হাউস অফ দ্য পিপলের দ্বারা অনুমোদিত হয়েছেন। এবং ওয়ামেদ হোসেন রোবেল একজন সোমালি রাজনীতিবিদ, যিনি কিনা 25শে জুন সোমালিয়ার 2020 থেকে 25শে জুন 2022 পর্যন্ত সোমালিয়ার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর হবে কোনটা তাহলে? হুসেন রোবেল, মোহাম্মদ হুসেন রোবেল। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি, মীর জাফর ওয়াজ রিইনস্টেড অ্যাজ দ্য নবাব অফ বেঙ্গল ইন দ্য ইয়ার 1764, 1647, 1674 and 1746? কোন সালে
মির্জাফর কোম্পানির সহায়তায় সেখানে 1763 সালে কিন্তু পুনরুদ্ধার করা হয় এবং 1765 সালে তিনি মৃত্যুর আগে পর্যন্ত শাসন করেন। তাহলে এখানে কি হবে 1764। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? এখানে মির্জাফর যখন আসেন 1763 সালে তিনি নবাব হিসেবে পুনরুদ্ধার করেন। মীর কাসিম অবশ্য তা মানতে রাজি নন এবং কোম্পানির বিরুদ্ধে তিনি যুদ্ধে নামেন। মির্জাফর 1762 সালে 5 তার মৃত্যুর আগে পর্যন্ত শাসন করেন এবং পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের জাফরগঞ্জ কবরস্থান তাকে সমাধিত করা হয়। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। As per the census of India 2011, there are statutory towns in the country 10,756, 1362, 4041, 7935। তো একটি সংঘবদ্ধ শহর হলো একটি পৌরসভা বা কর্পোরেশন, সংবিধিবদ্ধ শহর যেটা ক্যান্টনমেন্ট বোর্ড বা বিজ্ঞপিত টাউন এরিয়া কমিটি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 2001 সালে 3799টির তুলনায় সেখানে 4041টি শহর করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 4041। পরের প্রশ্ন, the scheme of mega food park aims at providing mechanism of direct linkage from farm to processing the consumer markets through a network of collection। চারটে অপশন দেওয়া রয়েছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, ওড়িশা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কৃষি শিল্প, কৃষক উন্নয়ন শিল্প, গ্রামীণ উন্নয়ন শিল্প ইত্যাদি মুখ্যত কার্যত কোথায় 2020 সালের নভেম্বর মাসে কোথায় এটা আয়োজন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে কি? পাঞ্জাবে। ঠিক আছে, পাঞ্জাবে, যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কৃষি, কৃষক কল্যাণ, গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজের কেন্দ্রীয় মন্ত্রী পাঞ্জাবের কাপুরথালা জেলার ফাগুয়ারায় কার্যত সুখজিৎ মেগা ফুড পার্ক উদ্বোধন করেছেন। আচ্ছা, এত পর্যন্ত আমরা যে যে প্রশ্ন উত্তরগুলো আমরা পড়লাম, সলভ করলাম, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখবে, খেয়াল করবে এবং ফলো করবে। প্রত্যেকটা প্রশ্ন থেকে কিন্তু ঘুরিয়ে কমন প্রশ্ন আসতে পারে। তো পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য বছরের প্রশ্ন উত্তর নিয়ে সলভ আউট করবো, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকের মতো এইটুকু রইলো তোমাদের জন্য। তোমরা ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে আগামী পরীক্ষায় তোমরা অবশ্যই সফল হবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। All the best.